আজকে আমরা ফ্রিকশনের আরও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করবো ইনশাল্লাহ। তো দেখো আমরা এখানে একটা ম্যাথ নিয়েছি, তো একটা ম্যাথেরই আমরা দুইটা রূপ নিয়েছি, শুধু বল চেঞ্জ করে দিয়েছি। একটা 120 পাউন্ড বল দিয়েছে, আর একটা এখানে দিয়েছি 20 পাউন্ড বল জাস্ট। তো এই দুটো অঙ্ক মানে এই একটা অঙ্ক আমরা সলিউশন করবো ইনশাল্লাহ। তো এই অঙ্কটাতে বলা হচ্ছে যে একটা 30 ডিগ্রি কোণে একটা হেলানো তলের উপর 50 পাউন্ড ওজনে একটা ব্লক রাখা হয়েছে। এই তলের ঘর্ষণ সহগ হলো 0.4 হলে ব্লকটি কি সাম্য অবস্থায় থাকবে বা ব্লকটি কি স্থির থাকবে? প্রশ্ন দুরকমভাবে থাকতে পারে, ব্লকটি কি সাম্য অবস্থায় থাকবে অথবা থাকতে পারে ব্লকটি কি স্থির থাকবে। এভাবে তোমার কাছে প্রশ্নটা করা থাকতে পারে, বা বলতে পারে ব্লক কোন দিকে গতিশীল হবে বা ব্লক গতিশীল হবে কিনা, এরকমভাবে প্রশ্নটা কিন্তু থাকতে পারে। তো এই টাইপের অঙ্ক আমরা কীভাবে করবো? ফার্স্টে আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকিয়ে ফেলবো। তো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর জন্য আমরা এক্স অক্ষ ড্র করবো কীভাবে? আগে বলেছি ব্লক যেই তলের উপর অবস্থান করছে সেই তলের সাথে সমান্তরালভাবে একটা এক্স অক্ষ ড্র করতে হবে এবং ওয়াই অক্ষ ড্র করতে হবে ওই এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এবং এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মূলবিন্দু হবে ব্লকের ভরকেন্দ্র। তো আমরা করে ফেলি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটার ক্ষেত্রে আমরা আঁকিয়ে ফেলি, কারণ দুইটা অঙ্ক আমরা একসাথে সলিউশন করব, একটা কারণে সলিউশন করব, একটু পরে বুঝতে পারবা। তো আমরা ফ্রি বডি দেখো আমরা এখানে এক্স অক্ষ ড্র করে ফেলেছি, এখন আমরা বলগুলো চিহ্নিত করব। তো আমরা বলগুলো দেখছি যে এই ব্লকের ওজন সরাসরি ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে 50 পাউন্ড, আবার এটার ক্ষেত্রেও তাই, ভার্টিক্যালি সরাসরি নিচের দিকে কাজ করবে 50 পাউন্ড। এরপর কি হবে দেখো তো, তল ব্লকের উপর একটা প্রতিক্রিয়া বল দেবে, ওয়াই খুব বড় বড়, তাহলে প্রতিক্রিয়া বল, আর এখানেও তাই প্রতিক্রিয়া বল দিবে আর ওকে। এরপরে হচ্ছে এই যে বলটা, এই বলটাকে তুমি বাইরে বের করে নিয়ে চলে আসতে পারো অথবা এখানে রাখতে পারো, কোনো সমস্যা নেই। বলটাকে বাইরে বের করে নিয়ে চলে আসলাম, 120 পাউন্ড। এখানে কোণের মান কত? এই জায়গায় কোণের মান 40 হলে এখানেও 40 হবে। কেন? কারণ এক্স অক্ষের সমান্তরাল এই রেখাটা, আশা করি বুঝছো ভালো করে। ঠিক অন্যভাবে এখানেও তো আমরা বলটাকে বাইরে বের করে নিয়ে চলে আসলাম, মানে বলটা কিন্তু এইভাবে আছে, আমরা বলটাকে বাইরে বের করে নিয়ে চলে আসলাম, এখানে 40 ডিগ্রি, তাই এখানেও 40 ডিগ্রি কোণ। আচ্ছা দেখো তো ফ্রি বডি হয়ে গেছে কিনা? হয়ে গেছে, শুধু একটা কাজ বাকি আছে, ঘর্ষণ বলটা দিতে বাকি আছে, তো আমরা দিব ঘর্ষণ বল। তো ঘর্ষণ বল দেওয়ার আগে কিছু কথা, এখন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমাদের ফার্স্টে যেটা করতে হবে, দেখতে হবে যে ব্লক ওপরের দিকে গতিশীল কিনা, আগে দেখতে হবে যে ব্লক ওপরের দিকে গতিশীল কিনা, তারপর ব্লক নিচের দিকে গতিশীল হবে কি না সেটা দেখা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কি ব্লক কি নিচের দিকে গতিশীল হতে পারে কোনো? হ্যাঁ পারে, অস্বাভাবিক কোনো কিছু না। কীভাবে? কারণ দেখো যে তোমার যদি এমন হয় এই বলটা প্রয়োগ না করলেও ব্লক যখন স্বাভাবিক অবস্থায় ছিল, স্বাভাবিক অবস্থায় ব্লক যদি এই কোণের এই জায়গায় যদি রেখে দেওয়া হয় তাহলে ব্লক নিচের দিকে পড়ে যাচ্ছে, এমন যদি কন্ডিশন হয়, সেই ক্ষেত্রে দেখো আমি বললাম যে ব্লকের উপর কোনো বল দিইনি, স্বাভাবিক অবস্থায় শুধু এই 30 ডিগ্রি কোণে হেলানো তলের পর একটা ব্লক রেখেছি। তো হতে পারে ব্লক আপনা আপনি নিচের দিকে পড়ে যাচ্ছে, আবার না ব্লক এখানে স্থির আছে। যদি এমন হয় যে আপনা আপনি ব্লক নিচের দিকে পড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে কী হবে, তুমি যে বলটা দিয়েছো এই বল দ্বারা হতে পারে ব্লকটা এখানে প্রোটেক্ট করা, মানে প্রোটেক্ট হিসেবে আছে, মানে ব্লক নিচের দিকে পড়েনি। আবার হতে পারে না এই বল দেওয়া সত্ত্বেও ব্লক নিচের দিকে পড়ে গেছে, তার মানে ব্লকে নিচের দিকে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ব্লকের উপর কোনো বলই দিইনি, জাস্ট শুধু ব্লকটা এখানে রেখে দিয়েছি। এখন ব্লক যদি এমন হয় নিচের দিকে পড়ে যাচ্ছে অটোমেটিক্যালি, তো সেই ক্ষেত্রে তুমি এখানে যে বল দিয়েছো এই বল দ্বারা আগে কী করবে, এই বল দ্বারা ব্লকে আগে নিচের দিকে পড়াকে রক্ষা করবে, তারপর কি করবে, বল দ্বারা ব্লককে উপরের দিকে তোলার একটা প্রবণতা সৃষ্টি করবে। যদি সাকসেস হয় তাহলে ব্লকটাকে উপরের দিকে তুলে ফেলবে, আর না হলে ব্লকটা এখানে স্থির থেকে যাবে, এরকম ঘটনা ঘটবে। তো যদি এমন হয় যে এখানে এমন পরিমাণ বল দিয়েছে যেই বল দ্বারা ব্লক নিচের দিকে পড়াটাকে রক্ষা করা সম্ভবই না, তখন তো ব্লক তো নিচের দিকে গতিশীল হয়ে যাবে, তখন ব্লক উপরের দিকে গতিশীল হওয়ার কোনো চান্স নাই। এনিওয়ে, তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে ব্লক নিচের দিকেও যেতে পারে আবার উপরের দিকেও যেতে পারে। তো আমরা ফার্স্টে দেখবো যে ব্লক উপরের দিকে যাবে কিনা। তো ব্লক ওপরের দিকে যাবে কিনা, তো আমরা সেটাই ফার্স্টের দিকে দেখব। এখন আচ্ছা ব্লক নিচের দিকে যেতে পারে এই কন্ডিশনটা দেখালাম, এখন ব্লক ওপরের দিকে কীভাবে যেতে পারে? এই যে বললাম যে ব্লক নিচের দিকে গতিশীল, বল না দিলে ব্লক অটোমেটিক্যালি নিচের দিকে পড়ে যাবে। পড়ে যাবে কিনা সেটা চেক করার সিস্টেম কিন্তু আমরা ইতিপূর্বে কিন্তু বলেছি, তোমরা চেক করে দেখবা যে আসলে পড়ে যাবে কিনা। এনিওয়ে, যদি দেখো যে হ্যাঁ পড়ে যাবে, তো সেই ক্ষেত্রে দেখো এমন ঘটনা ঘটতে পারে যে এই যে বল দেওয়া হয়েছে এই বল দ্বারা কী করেছে, ব্লকটাকে নিচের দিকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেছে, শুধু রক্ষাই করেনি বরং এই বল দ্বারা কী হয়েছে, ব্লক ওপরের দিকেও গতিশীল হয়ে গেছে। ঘটতে পারে না এরকম ঘটনা? অবশ্যই ঘটতে পারে, আশা করি বুঝছো। তো আমরা কিন্তু জানি না এরকম ঘটনা ঘটবে কি ঘটবে না। তো
তো সেটা আমরা এখন বের করব। তো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কী করবো, ফার্স্টে দেখব ব্লক উপরের দিকে গতিশীল কি না। তো উপরের দিকে গতিশীল কি না যদি দেখতে চাই, তাহলে আমরা ফার্স্টে কী চেক করতে যাচ্ছি, ব্লক ওপরের দিকে গতিশীল হচ্ছে কি না দেখতে যাচ্ছি। আচ্ছা ধরলাম, তো আমরা যেহেতু দেখতে যাচ্ছি ব্লক উপরের দিকে গতিশীল হচ্ছে কিনা, তো সেই ক্ষেত্রে আমরা কি ধরে নেব, ব্লক উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, কারণ আমরা কিন্তু বের করতে চাচ্ছি ব্লক উপরের দিকে গতিশীল হবে কিনা। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ধরবো, ব্লক উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে ধরে নেব। তো সেই ক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে, ঘর্ষণ বল কাজ করবে তার বিপরীত দিকে। তো ঘর্ষণ বল এখানে দেখালো হবে অথবা এই তল বরাবর দেখালো হবে বিপরীত দিকে। এনিওয়ে, তো আদৌ ঘর্ষণ বল এদিকে কাজ করবে কি না সেটা আমাদের উত্তর করে দেবে। তো আমরা ধরে নিলাম ঘর্ষণ বল কাজ করছে এদিকে। কেন? কারণ আমরা চেক দিতে যাচ্ছি ব্লক উপরের দিকে গতিশীল হচ্ছে কিনা। যেহেতু ব্লক উপরের দিকে গতিশীল হচ্ছে কিনা এটা চেক করতে যাচ্ছে, তার মানে অবশ্যই আমাদের ধরতে হবে ব্লক উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। এনিওয়ে, তাহলে এখন আমরা এর ক্যালকুলেশনটা করে ফেলি। তো ক্যালকুলেশন করার জন্য কি বের করবো, ফার্স্টে এফএস বের করবো। এখন প্রশ্ন হচ্ছে যে ফার্স্টে এফএস কেন বের করবো, একটু পরে ক্যালকুলেশন করলে বুঝতে পারবা, তোমার ক্যালকুলেশন ছোটো করার জন্য বলছি। তো এফএস যদি বের করতে চাও তাহলে এফএস কোন অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর আছে। তাহলে এক্স অক্ষ বরাবর যেহেতু আছে তাই আমরা কী করবো, সামেশন এফ এক্স করবো আগে। সামেশন এফ এক্স ইকুয়াল টু 0। তো ডান দিকে বলগুলো বললাম পজিটিভ, এক্স অক্ষের ডান দিকে বল পজিটিভ। তাহলে ডান দিকে কী বল আছে, আচ্ছা আমরা বলগুলোকে আগে উপাংশে ভাগ করে ফেলি, একটা উপাংশ একটা উপাংশ, আবার এর এ একটা উপাংশ একটা উপাংশ। ওকে, তো এই 120-এর এক্স অক্ষের উপাংশ কাজ করছে ডান দিকে, তাহলে আমরা লিখে ফেলি 120 cos 40 ডিগ্রি। আশা করি এই কোণ কেন cos 40 ডিগ্রি হবে এটা আর এখন বোঝাতে হবে না। তারপরে মাইনাস এই বলটা 50-এর এক্স অক্ষের উপাংশ বল কাজ করছেন বাম দিকে 50 সাইন 30 ডিগ্রি। কেন সাইন হবে, আচ্ছা এখানে যে কোণ, এই কোণটা এখানেও হবে, আমরা দিতে ভুলে গেছি। এনিওয়ে, তো এখানে কোণটা হবে, আমরা এখানেও দিতে ভুলে গেছি। ওকে, এরপরে কি হচ্ছে এখানে, এরপরে হচ্ছে মাইনাস আইটা বল কাজ করছে এফএস, এফএস ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে এফএস এর ভ্যালুটা পেয়ে যাব। এফএস এর ভ্যালুটা পাবো সম্ভবত হচ্ছে, ক্যালকুলেশন করে তোমরা দেখে নিতে পারো, 66.92। আমার ভুল হতে পারে, কিন্তু এখানে ক্যালকুলেশন করে যাবে সেটাই আমার ভুল হতে পারে, একটু নিজেরা দেখে নিবা। 66.92। এবার এফএসটা পেয়ে গেছি। এবার আসো এখান থেকে আমরা কেন ফার্স্টে এফএস বের করলাম, এখানে আমাদের মেইন থিমটা। যদি দেখো যে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তুমি ধরছো ব্লক উপরের দিকে গতিশীল হচ্ছে কিনা সেটা চেক করতে যাচ্ছ, তো সেই সময় তুমি দেখছো এফএস এর ভ্যালু আসছে নেগেটিভ, আসতে পারো, অস্বাভাবিক কোনো কিছু না। যদি দেখো যে এফএস এর ভ্যালু আসছে নেগেটিভ, তাহলে ব্লক উপরের দিকে যাওয়ার কোনো চান্সই নাই। যদি দেখো এফএস এর ভ্যালু আসছে নেগেটিভ, তাহলে ব্লক উপরের দিকে যাওয়ার কোনো চান্স নাই। এফএস এর ভ্যালু নেগেটিভ দ্বারা আসলে কি বোঝাতে যাচ্ছে তোমাকে, এফএস এর ভ্যালু নেগেটিভ দ্বারা বোঝাতে যাচ্ছে তুমি এফএস বলটাকে যেদিকে ধরেছো ঠিক নাই, তার বিপরীত দিকে কাজ করছে এফএস বল। এফএস এর ভ্যালু নেগেটিভ আসার অর্থ হচ্ছে তুমি এফএস বলটাকে যেদিকে ধরেছো সেটা ঠিক নাই, এফএস বল অ্যাকচুয়ালি তুমি যেদিকে ধরেছো সেদিকে না, তার বিপরীত দিকে কাজ করছে। তো এফএস বলটা যদি এইদিকে যদি কাজ করে, আমরা জানি ঘর্ষণ বল কোন দিকে কাজ করে, বস্তু যেদিকে যেতে চায় তার বিপরীত দিকে কাজ করে। তো এফএস বল আমাদের যদি দেখি যে অ্যান্সার আসছে নেগেটিভ, এফএস এর ভ্যালু আসছে নেগেটিভ, তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে ঘর্ষণ বল কাজ করছে এদিকে। তো ঘর্ষণ বল এদিকে কাজ করার অর্থ কি, ব্লক কোন দিকে যেতে যাচ্ছে, নিচের দিকে, নিচের দিকে যেতে চাচ্ছে, মানে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, তার মানে ব্লক উপরের দিকে যাওয়ার কোনো চান্স নাই। ব্লক যদি নিচের দিকে যাওয়ার প্রবণতায় দেখে তাহলে তো ব্লক উপরের দিকে যাওয়ার কোনো চান্স নাই। তখন আমাদের এখানে সরাসরি লিখে দিতে হবে ব্লক উপরের দিকে গতিশীল হবে না। তো ব্লক উপরের দিকে গতিশীল হবে না, তাই ব্লক স্থির না, না ব্লক স্থির না, ব্লক হতে পারে নিচের দিকে গতিশীল হতেও পারে বা নাও পারে, তখন আমাকে চেক করে দেখতে হবে ব্লক নিচের দিকে গতিশীল কি না। আচ্ছা এনিওয়ে, যেহেতু এখানে পজিটিভ আসছে তাহলে পজিটিভ দিকে আমরা অ্যান্সারটা সেরে ফেলি। যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে, পজিটিভ যদি আসে তাহলে বুঝতে হবে হ্যাঁ ব্লক ওপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, কথাটা সত্য। ব্লক যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে ব্লক উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে বা উপরের দিকে গতিশীল হচ্ছে, দুটোর মধ্যে যে কোনো একটা যদি পজিটিভ আসে। আমার কথা নিশ্চয়ই বুঝছো। এখন ব্লক উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে নাকি উপরের দিকে চলেই যাচ্ছে সেটা আমাদের একটু পরে আমাদের অ্যান্সার বলে দেবে, একটু পরে আমরা যে ক্যালকুলেশন করবো সেটা থেকে বলে দেবে। তো যেহেতু পজিটিভ আসছে তাহলে আমরা বুঝতে পারছি যে না ব্লক উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে, তখন আর ব্লক নিচের দিকে আসার কোনো সুযোগ নাই। তার মানে আমরা যেহেতু দেখলাম এই আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে ব্লক এই এপিসি ভ্যালু আসতে পজিটিভ, তাহলে আমরা বলবো হ্যাঁ ব্লক নিচের দিকে আসার কোনো সুযোগ নেই, ব্লক হয় উপরের দিকে গতিশীল হবে না ব্লক সাম্য অবস্থায় থাকবে। তো এখন আমরা চেক করে দেখবো ব্লক সাম্য অবস্থা আছে নাকি উপরের দিকে গতিশীল হচ্ছে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য কিন্তু আমাদের এ প্রাইম এসটা বের করতে হবে। এ প্রাইম এস সমান কি জানি আমরা, মিউ এস আর। তো আর দরকার, তো আর বের করতে হলে অবশ্যই আমরা ফিকশন অঙ্কের ক্ষেত্রে আগেও বলেছি আবারও বলছি, আর বের করতে হলে
সামেশনাল এফ ওয়াই করতে হয়, আর এফ এস বের করতে হলে সামেশনাল এফ এক্স করতে হয়। তো এনিওয়ে, তো আমরা যেহেতু আর বের করবো তাই সামেশনাল এফ ওয়াই করবো। আপার বললাম পজিটিভ, আর কাজ করছে উপরের দিকে পজিটিভ, মাইনাস এই ওয়াইকে নিচের দিকে কাজ করছে 120-এর উলম্বিক উপাংশ সাইন 40, তারপর এই বলের উলম্বিক উপাংশ মানে এই ওজনের 50 পাউন্ড ওজনের উলম্বিক উপাংশ কাজ করছে নিচের দিকে 50 cos 40 ডিগ্রি। আর কিছু কাজ করছে না। তো এখান থেকে আর এর ভ্যালু আমরা কত পাবো? আর এর ভ্যালু ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে 120.43 পাইছি। অতএব তাহলে এফ এস কত পাউন্ডে, এ প্রাইম এস এর ভ্যালু বের করি। এফ এস মিউ এস হলো 0.4 আর হলো 120.43। তো ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে আমাদের এখানে হচ্ছে এ প্রাইম এস এর ভ্যালু পেয়েছি আমরা 48.17 পাউন্ড। তো আমরা কিন্তু জানি ব্লক গতিশীল হওয়ার শর্ত হচ্ছে এফ এস গ্রেটার দেন এ প্রাইম এস। যদি এই শর্তটা মানে তাহলে ব্লক গতিশীল হবে, আর না হলে ব্লক স্থির হবে। তো দেখি তো মানছে কিনা। এফ এসটা 66.92, এ প্রাইম এস হলো 48.17, তার মানে এই শর্তটাই কিন্তু মানছে। এফ এসটা এই এ প্রাইম এস থেকে বড়। তো কি হবে, ব্লক তাহলে উপরের দিকে গতিশীল হয়ে যাবে। অ্যান্সারটা লিখে দিতে হবে, ব্লক উপরের দিকে গতিশীল, ব্লক সাম্য অবস্থায় থাকতে পারবে না। শেষ হয়ে গেছে অ্যান্সার। এখন এই জায়গায় যদি নেগেটিভ আসতো তখন কী করতাম সেটা দেখানোর জন্য আমি আসলে এই অঙ্কটা নিয়েছি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে তো আমরা বলেছি কিন্তু এই টাইপের অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট আমরা ধরে নেব কোন দিকে ব্লক গতিশীল, ওপর দিকে গতিশীল হচ্ছে কিনা সেটা আমরা দেখব। তাহলে এই ফেসটা হবে বাম দিকে, আমার কথা নিশ্চয়ই বুঝছো। এই টাইপের অঙ্ক থাকলেই আমরা ধরে নেব ব্লক উপর দিকে গতিশীল হচ্ছে কিনা সেটাকে দেখব। তো সেটা দেখার জন্য আমরা ক্যালকুলেশন করে ফেলি, এই ফেসটা বের করবো। তার জন্য কী করবো, সামেশনাল এফ আই। আমরা এই অঙ্কটা করছি, এখন সামেশনাল এফ এক্সের কাজ করবো। ডান দিকে বললাম পজিটিভ, বা তো এর উপাংশ দুইটা ভাগ হয়ে যাবে, এ একটা উপাংশ এ একটা উপাংশ, এ একটা উপাংশ এ একটা উপাংশ। তাহলে 20 এর অনুভূমিক উপাংশ এক্স অক্ষের উপাংশ কাজ করছে এক্সের ডান দিকে 20 cos 40 ডিগ্রি, মাইনাস এই 50-এর এক্স অক্ষের উপাংশ কাজ করছে বাম দিকে 50 sin 40 ডিগ্রি, আবার এফ এস কাজ করছে বাম দিকে মাইনাস এফ এস ইকুয়াল টু 0। এখানে ক্যালকুলেশন করে দেখি তো যে এফ এস এর ভ্যালুটা কত আসে। এখানে একটু ভুল লিখেছি, 30 ডিগ্রি হবে। এফ এস এর ভ্যালু আসছে -9.66 পাউন্ড। দেখো মাইনাস চলে আসছে, কিন্তু এই অঙ্কটা করতে যেয়ে কিন্তু মাইনাস চলে আসছে। তো মাইনাস চলে আসছে কি বলবো আমরা, এই ব্লকটা কোনোভাবে উপরের দিক গতিশীল হওয়া সম্ভব না। কারণ এই এফ এস দ্বারা বোঝাচ্ছে আসলে এফ এস তুমি যেদিকে ধরেছো ঠিক না, এফ এস কাজ করবে কোন দিকে, তার উল্টা দিকে। তখন তোমাকে কি করতে হবে জানো, তখন তোমাকে এই ফ্রি বডি ডায়াগ্রামটা আরেকবার একটু এখানে আঁকাতে হবে। এই জায়গায় কিন্তু কাটাকাটি করা যাবে না, ফ্রি বডিটা সাইডে একটু আঁকে দিতে হবে। জাস্ট এফ এসটাকে উল্টিয়ে ফ্রি বডিটাকে সাইডে একটু আঁকে দিতে হবে। তো আমরা এই ফ্রি বডিটাকে সাইডে একটু আঁকাইনি। এই যে দেখো আমরা এই ফ্রি বডিটা এখানে আঁকিয়ে ফেলেছি, এফ এস এদিকে দিয়েছিলাম, এবার আমরা এফ এসটা উল্টা দিকে দিয়েছি। তো এবার তুমি ক্যালকুলেশনের ক্ষেত্রে কী করবে, ঠিক আছে বুঝলাম, ফ্রি বডিটা তো তুমি এখানে আঁকালে। ক্যালকুলেশনের ক্ষেত্রে পরের লাইনে যে এই মাইনাসটাকে উঠিয়ে দিবে, দিয়ে 9.68 লিখে দিবা। 68 লিখে এখানে জাস্ট ব্র্যাকেটে একটু লিখে দেবে, আমি লিখলাম না, তুমি লিখে দিও যে ঘর্ষণ বল এক্স অক্ষের ডান দিকে কাজ করছে। তুমি যদি এখানে এক্স অক্ষ লিখেছো, এক্স অক্ষের ডান দিকে, বা তুমি লিখতে পারো এক্স অক্ষের ডান দিকে লেখাটা ঠিক হবে না, ভাষাটা এমনভাবে লিখতে হবে যে ঘর্ষণ বল ওপরের দিকে কাজ করছে, তাহলে হবে ঘর্ষণ বল ওপরের দিকে কাজ করছে। এই কথাটুকু জাস্ট ব্র্যাকেট দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট অথবা সেকেন্ড ব্র্যাকেট, এই থার্ড ব্র্যাকেট যেটা দেবো না কেন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা বেটার হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দিবা। ওকে, তো এফ এসটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি বের করব, এ প্রাইমে চেক করার জন্য, কারণ আমরা কিন্তু জানি যে এফ এস গ্রেটার দেন এফ প্রাইম এস হলে ব্লক গতিশীল হবে। তো আমরা ব্লক যেহেতু ওপরের দিকে গতিশীল হওয়ার সম্ভাবনা নাই, তার মানে এখন সম্ভাবনা আছে কিন্তু ব্লক নিচের দিকে গতিশীল হওয়ার, হয় ব্লক নিচের দিকে গতিশীল হবে, না ব্লক এখানে স্থির থাকবে। এনিওয়ে, তাহলে এখন এই অবস্থাতে তাহলে আমরা এখন এ প্রাইম এসটা বের করবো। এ প্রাইম এস সমান কি জানি আমরা, মিউ এস আর। তো এখন আর এর ভ্যালু বের করে ফেলো, সামেশনাল এফ ওয়াই। তো আর এর ভ্যালু যদি বের করো তাহলে আর কাজ করছে উপরের দিকে, দেখো উপরের দিকে কাজ করছে আর। আর এখানে আমরা উপাংশগুলো দেখাই, এর উপাংশ হবে, এর উপাংশ হবে। এনিওয়ে, তো আর কাজ করছে উপরের দিকে, তারপরে এই 20-এর উলম্বিক উপাংশ কাজ, ওয়াইকের উপাংশ কাজ করছে নিচের দিকে সাইন 40, মাইনাস 50-এর ওয়াইকের উপাংশ কাজ করছে নিচের দিকে cos 30। অতএব এই জায়গা থেকে আমি নিচে গেলাম না, এখান থেকে কিন্তু আমরা আর এর ভ্যালুটা পেয়ে যাব। তো আর এর ভ্যালু সম্ভবত ক্যালকুলেশন করলে একটা ভ্যালু আসবে, সম্ভবত হচ্ছে, আচ্ছা আমরা একটু দেখি কত আসে, 56.15 আসে। তো এবার এ প্রাইম এস বের করে ফেলো, মিউ এস হলো 0.4 ইন্টু 56.15। তো মিউ এস যদি আমরা গুণ করি এখানে, তো মিউ এস গুণ করলে আসবে হলো 22.46।
22.46 পাউন্ড। তো আমরা কি দেখলাম দেখো তো, এফএসটা এফ প্রাইম এসের থেকে ছোট, তার মানে এই কন্ডিশনটা মানে নেই। তো এই কন্ডিশন না মানলে কি ব্লক স্থির, আর এই কন্ডিশন মানলে ব্লক গতিশীল। যদি এই কন্ডিশন মানতো তাহলে কি বলতাম, ব্লক নিচের দিক গতিশীল। যদি এই কন্ডিশন মানে নেই, তার মানে ব্লক সাম্যাবস্থায় আছে। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো যে এই টাইপের অঙ্কগুলো আমরা কীভাবে করবো। আশা করি এই টাইপের অঙ্কগুলো নিজেরা পারবে ইনশাল্লাহ। আমরা আরও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করে ফেলবো। দেখো এই অঙ্কটাতে বলা হচ্ছে যে এই দুটি ব্লক পি এবং কিউ ব্লক এখানে সাম্যাবস্থায় রয়েছে। তো যদি সাম্যাবস্থায় যদি থাকে তাহলে কিউ ব্লকের ওজন কত তোমার কাছে চাওয়া হয়েছে। পি ব্লকের ওজন দেখো প্রশ্নে দেওয়া আছে, কিউ ব্লকের ওজন চাওয়া হয়েছে মিউ, এই এর উভয় তলের এই পুরো তলটারই এই তল এবং এই তলে ঘর্ষণ সহগ দেওয়া আছে 0.30, মাঝখানে একটা পুলি রয়েছে, তারের মাধ্যমে ব্লক দুটিকে সংযোগ, তার বলতে পারো অথবা দড়ি বলতে পারো, যেটা বলো না কেন আর কি, ব্লকটাকে সংযোগ করেছে। রশির সাহায্যে বলতে পারো অথবা বলতে পারো তারের সাহায্যে। তো প্রশ্ন আর কি এখানে তোমার তার উল্লেখ করে দেওয়া হয়েছে, তারের সাহায্যে ব্লকটি বাঁধা রয়েছে, এই দুটি ব্লক বাঁধা রয়েছে। এখন এই অবস্থাতে ব্লক দুটি যদি সাম্য অবস্থায় থাকে তাহলে কিউ এর ভ্যালুর পরিমাণ কত, মানে কিউ বলে কিউ কিউ ওজনের পরিমাণ কত, এই কিউ ব্লকের ওজনটা কত সেটা আমাদের বের করতে বলেছে। তো এখানে আসলে কনসেপ্টটা কি আমরা একটু নিয়ে নিই। দেখো পি ব্লকের একটা নিজস্ব ওজন রয়েছে, আবার কিউ ব্লকের একটা নিজস্ব একটা ওজন রয়েছে। পি ব্লক, আচ্ছা যদি এই তারের মাধ্যমে যদি পি ব্লকের সাথে সংযুক্ত না করা থাকতো, শুধুমাত্র মনে করো পি ব্লকটাকে এখানে রেখে দেওয়া হয়েছে, তো যে পরিমাণ কোণ আছে এই পরিমাণ কোণের মাধ্যমে আমরা জাস্ট মনে করে এখানে কিছু ছিল না, এটাও ছিল না এটাও ছিল না, শুধুমাত্র পি ব্লকটা এখানে ফেলে দেওয়া হয়েছে, এই হেলানো তলের উপর রাখা হয়েছে, তাহলে পি ব্লক অটোমেটিক্যালি নিচে পড়ে যেত। আর অটোমেটিক্যালি পড়বে কিনা চেক দেওয়ার কিন্তু একটা সিস্টেম শিখাই দিয়েছিলাম, সেই সিস্টেম অনুসারে তুমি কিন্তু বুঝতে পারবা। তো সেই সিস্টেম অনুসারে দেখা যাচ্ছে পি ব্লক নিচে পড়ে যেত। আবার দেখো মনে করে এখানে পি ব্লক নাই, এই তার দিয়ে কিউ ব্লকে যুক্তও করা নাই, তাহলে কিউ ব্লকটাও যদি এখানে রাখা হতো তাহলে স্বাভাবিক অবস্থায় পড়ে যেত। এখন মনে করো আমরা দেখছি যে এই পি ব্লকটাকে যদি এখানে শুধু শুধু রেখে দেওয়া হতো এই তারের সাথে সংযুক্ত না করে, তাহলে পি ব্লক এমনিতে পড়ে যেত। কিন্তু পি ব্লক যেন না পড়ে এই জন্য কী করা হয়েছে, এই তারের সাথে কিউ ব্লকটাকে সংযুক্ত করে দিয়েছে। পি ব্লক পড়তে যাচ্ছে নিচের দিকে, কিউ ব্লকও পড়তে যাচ্ছে নিচের দিকে। তো একটু একটু খেয়াল করে দেখো এখানে কি ঘটনা ঘটবে। পি ব্লক পড়তে যাচ্ছে নিচের দিকে আর কিউ ব্লক পড়তে যাচ্ছে নিচের দিকে, তার মানে দুজন কি করছে, দুদিকে টান দিচ্ছে। এই দুদিকে টান দেওয়ার কারণে দুজনই সাম্যাবস্থায় আছে। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছো যে কিউ ব্লক নিচের দিকে পড়তে যাচ্ছে, বাট পড়তে দিচ্ছে না কেন, কারণ পি ব্লক এই তারের মাধ্যমে এদিকে একটা টান তৈরি করছে, ওই টানের মাধ্যমে কিউ ব্লক এখানে স্থির রেখেছে। আবার আমরা যদি বলি পি ব্লক নিচের দিকে পড়তে যাচ্ছে কিন্তু পড়তে দিচ্ছে না, কি পি ব্লক নিচের দিকে পড়তে যাচ্ছে কিন্তু কিউ ব্লক এই তারের মাধ্যমে এদিকে একটা টান দিচ্ছে, টান দেওয়ার ফলে পি ব্লকটাকে এখানে স্থির রাখছে। আশা করি আমার কথা বুঝছো। যদি এই ঘটনা যদি ঘটে তাহলে কিউ কিউ ব্লকের ওজন কত সেটা তোমার কাছে চাওয়া হয়েছে। আচ্ছা কোন ব্লকের ওজন তুমি জানো, পি ব্লকের ওজন জানো তুমি, সো পি ব্লক দিয়ে আগে কাজ করতে হবে, যেই ব্লকের ওজন জানো সেই ব্লক দিয়ে আগে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা পি ব্লক নিয়ে কাজ করা শুরু করে দিই। তো পি ব্লকের আমরা ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকাবো। তো এই ফ্রি বডি ডায়াগ্রাম আঁকানোর জন্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করে ফেলি। তো দেখো ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার জন্য আমরা দুটি ব্লকেই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ড্র করে ফেলেছি। এবার আমরা ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করে ফেলবো। তো ফ্রি বডি ডায়াগ্রাম এখানে আমরা অঙ্কন করার জন্য এখন আমরা বলগুলো একটু চিহ্নিত করে ফেলি, এখানে কি কি বল কাজ করছে। প্রথমে এই পি ব্লকের ওজন সরাসরি ভার্টিক্যালি কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তো আমরা দিলাম ডাব্লুপির ভ্যালু কত দিচ্ছে 50 কেজি, সরাসরি এখানে 50 কেজি লিখিয়ে দিলাম আমরা। এরপর দেখো এই পি ব্লকের উপরে এই তল একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে, তো প্রতিক্রিয়া বলটা ভার্টিক্যালি ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, তো দিয়ে দিলাম আমরা প্রতিক্রিয়া বল। তো এই কোণটা আর প্রতিক্রিয়া বলে কোণটা সমান হবে এনিওয়ে। এখানেও আমরা একটু দেখি যে এই কিউ ব্লকের ওজন সরাসরি ভার্টিক্যালি নিচের দিকে কাজ করবে, ডাব্লু কিউ এটা আমাদের বের করতে হবে। এরপর প্রতিক্রিয়া বল কী হবে, ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা প্রতিক্রিয়া বলটাকে দিয়ে দিলাম। আর আর আমরা জানি এখানে আর প্রতিক্রিয়া বলের মধ্যে কোন কাজ করবে, কোনটা কোথায় কাজ করছে এখানে, ওকে। এখানে আরও একটা বল কাজ করছে, সেটা কি দেখো। আচ্ছা আমরা যখন পি ব্লকের হিসাবটা করবো, যখন আমরা এখানে পি ব্লকের কাজটা করছি, তো পি ব্লক কী হচ্ছে, নিচের দিকে পড়তে যাচ্ছে, বাট নিচের দিকে পড়তে দিচ্ছে না কে, পি ব্লক কিন্তু নিচের দিকে পড়তে চাচ্ছে বাট নিচের দিকে পড়তে দিচ্ছে না কে, কিউ ব্লক। কীভাবে পড়তে দিচ্ছে না, পি ব্লক নিচে পড়তে যাচ্ছে, এই কিউ ব্লক কী করছে, এই তারের মাধ্যমে একটা টান দিচ্ছে,
এদিকে একটা টান কাজ করছে, তার মানে পি ব্লক নিচের দিকে পড়ার চেষ্টা করছে, কিন্তু এই তারে একটা টান কি করছে, পি ব্লকে নিচের দিকে পড়তে দিচ্ছে না। তাহলে সেই টানটা কাজ করছে কোন দিকে বলো তো, এদিকে, পি ব্লকের জন্য। এবার মাঝখানে কিন্তু পুলি দিয়ে আছে, তো যদিও পুলি ঘর্ষণহীন হয়, আবার কখনো ঘর্ষণ সহ, মানে ঘর্ষণ, পুলির ঘর্ষণ কখনো কখনো বিবেচনা করে, আবার কখনো কখনো বিবেচনা করা হয় না। তো আমাদের এখানে পুলির ঘর্ষণ বিবেচনা করা নিয়ে কোনো কথা বলেনি, সো আমাদের পুলির ঘর্ষণ বিবেচনা করা যাবে না। তো পুলির ঘর্ষণ যদি বিবেচনা না করা যায়, তাহলে এই যে এই তারের টানটা এদিকেও যা থাকবে এদিকেও তাই থাকবে, একই থাকবে, কিন্তু মানে এখানে টান এক রকম হবে আর এখানে টান কিন্তু আরেক রকম হবে না। যদি এখানে যদি পুলির ঘর্ষণটা যদি আমরা বিবেচনা করতাম তাহলে দুই রকম হতো, আর ঘর্ষণটাকে আমরা এখানে বিবেচনা করছি না, কারণ প্রশ্নে বিবেচনা করতে বলা হয়নি। তাই এখানেও যে টান হবে এখানেও সে টান হবে। তার মানে এই পি ব্লকের উপরে কিউ ব্লক এই তারের মাধ্যমে যে পরিমাণ টান দিবে, আবার কিউ ব্লকের উপরেও পি ব্লক ঠিক সেই পরিমাণ টান এখানে দিবে। তাহলে কিউ ব্লকটা নিচের দিকে পড়ার চেষ্টা করছিল, বাট এই পি ব্লক কী করছিল, এই তারের মাধ্যমে এদিকে টান দিচ্ছিল, পড়ছিল না। তার মানে তখন কিউ ব্লকের উপর টান কাজ করবে কোন দিকে বলো তো, টান কাজ করবে হচ্ছে এই সাইডে, টি বল। ঠিক আছে, তাহলে আমরা টি মোটামুটি বলগুলো চিহ্নিত করলাম। এখন আমাদের শুধুমাত্র আর একটি বল চিহ্নিত করতে আমাদের বাকি রয়েছে, সেটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে এখন আমরা একটু দেখি যে এইটার ক্ষেত্রে ঘর্ষণ বল কাজ করছে কোন দিকে। আমরা এখন ঘর্ষণ বল কাজ করছে কোন দিকে সেই জিনিসটা একটু দেখে নিই। এখানে ঘর্ষণ বলটা চিহ্নিত করাই হচ্ছে মেইন বেসিকটা। তো ঘর্ষণ বল কোন দিকে চিহ্নিত করব, এখানে দেখো দু রকম ঘটনা ঘটতে পারে, দু রকমের মধ্যে যে কোনো একরকম করলেই তোমার অঙ্কটা হয়ে যাবে। সেটা কি, দেখো পি ব্লকটা এদিকে যাওয়ার চেষ্টা করছে, যদি আমরা ধরি যে কিউ ব্লকটা নিচে পড়ে যাচ্ছিল, বাট পি ব্লক কী করেছে, তারের মাধ্যমে পি ব্লকটাকে ওপরের দিকে নিয়ে আসার একটা চেষ্টা করছে। মানে কিউ ব্লক নিচে পড়ে যাচ্ছিল, বাট পি ব্লক কী করেছে, এই তারের মাধ্যমে পি ব্লক নিচের দিকে যাবে, মানে কিউ ব্লক নিচের দিকে পড়ে যাচ্ছিল, বাট পি ব্লক এই তারের মাধ্যমে কিউ ব্লককে সংযুক্ত করে এই দিকে একটা টান দিচ্ছে, টান দিয়ে পি ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, আর কিউ ব্লকে ওপরের দিকে ওঠানোর চেষ্টা করছে। আমার কথা নিশ্চয়ই বুঝছো আমি কি বলছি। এখানে দু রকম ঘটনা ঘটতে পারে, তার মধ্যে একরকমটা হলো যে কিউ ব্লক নিচে পড়ে যাচ্ছিল, আর এই অবস্থাতে কি করেছে, পি ব্লক এই কিউ ব্লকে নিচে পড়তে দিবে না, সে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যে একে পড়তে দিবে না, তার জন্য পি ব্লক কি করেছে, এই জায়গায় একটা তার সংযুক্ত করে, নিজের সাথে তার সংযুক্ত করে নিয়ে সে এই দিকে যাওয়ার চেষ্টা করছে, এই পি ব্লক এদিকে যাওয়ার চেষ্টা করছে। আর তখন কিউ ব্লক কোন দিকে ওঠার চেষ্টা করবে বলো তো, কিউ ব্লক ওপর দিকে ওঠার চেষ্টা করবে না, কিউ ব্লক কিন্তু আর তখন নিচের দিকে যাবে না, না যে এই জায়গায় সাম্যাবস্থায় যখন থাকবে তখন কিন্তু ওপর দিকে ওঠার চেষ্টা করবে। এই একরকম ঘটনা। আরেক রকম ঘটনা হচ্ছে আমরা উল্টা বলতে পারি, পি ব্লক নিচের দিকে মনে করে পড়ে যাচ্ছিল, এই অবস্থাতে কিউ ব্লক কী করেছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, নিজের সাথে একটা তার সংযুক্ত করে তার অপর মাথা পি ব্লকের সাথে সংযুক্ত করে দিয়েছে, দিয়ে সে নিচের দিকে চলে যাওয়ার প্রবণতা দেখে পি ব্লককে নিচে তো পড়তে দিচ্ছে না, বরং ওপরের দিকে ওঠানোর একটা প্রবণতা দেখাচ্ছে। এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, দুটোর মধ্যে তুমি যেটাই ধরবে সেটাই অঙ্ক হয়ে যাবে। যদি তুমি ধরো যে কিউ ব্লক নিচে পড়ে যাচ্ছিল, এই অবস্থাতে পি ব্লক এই তারের মাধ্যমে কিউ ব্লককে ওপরের দিকে তোলার চেষ্টা করেছে এবং পি ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করেছে। যদি তুমি এটা ধরো তাহলে কি হবে, তাহলে আমরা বললাম পি ব্লক কিউ ব্লককে রক্ষা করেছে, কিউ ব্লক নিচে পড়ে যাচ্ছিল, পি ব্লক কী করেছে, কিউ ব্লকে নিচে পড়তে দেয়নি, তারের মাধ্যমে পি ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করার মাধ্যমে কিউ ব্লকে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। তাই যেহেতু আমরা বলছি যে পি ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করেছে, করার মাধ্যমে কিউ ব্লকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করেছে, তাহলে অবশ্যই পি ব্লকে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, এদিকে। কেন, কারণ পি ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করার মাধ্যমে কিউ ব্লকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করেছে। আর যদি আমরা উল্টা যদি বলতাম যে পি ব্লক পড়ে যাচ্ছিল, কিউ ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করার মাধ্যমে পি ব্লকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করেছে, তখন পি ব্লকে ঘর্ষণ বল কাজ করতো নিচের দিকে, কারণ কিউ ব্লক কী করেছে, পি ব্লককে উপরের দিকে ওঠানোর চেষ্টা করেছে, তখন এই ঘর্ষণ বল কাজ করতো উল্টা দিকে, কারণ পি ব্লক তখন উপরের দিকে ওঠার চেষ্টা করছে। আমার কথা নিশ্চয়ই বুঝছো। এই দুটোর মধ্যে যে কোনো একটা ধরলে হবে। তো আমরা ধরলাম যে পি ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করছিল, এই অবস্থাতে কিউ ব্লক উপরের দিকে ওঠার চেষ্টা করছিল, মানে কিউ ব্লক টোটালি নিচে পড়ে যাচ্ছিল, পি ব্লক সাহায্যের হাত বাড়িয়ে এই তারের মাধ্যমে পি ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করার মাধ্যমে কিউ ব্লকে উপরের দিকে ওঠানোর চেষ্টা করেছে। তো এই অবস্থাতে পি ব্লকের ঘর্ষণ বল কাজ করবে এদিকে, আর কিউ ব্লকের ঘর্ষণ বল কাজ করবে এইদিকে। কেন এদিকে, কারণ
ওই যে কিউ ব্লক তো নিচে পড়ে যাচ্ছিল, তখন ঘর্ষণ বল কাজ করছিল এদিকে। বাট এই যে পি ব্লক একটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কারণে পি ব্লক নিজে নিচের দিকে যাওয়ার চেষ্টা করার মাধ্যমে কিউ ব্লক এখন ওপর দিকে ওঠানোর চেষ্টা করছে। সো কিউ ব্লক এখন ওপরে যাওয়ার চেষ্টা করছে, তাই ঘর্ষণ বল কাজ করবে উল্টা দিকে। তো আমরা এটাকে বললাম Fs2 আর এটাকে বললাম Fs1। এনিওয়ে, এবার তুমি ক্যালকুলেশন করে ফেলো। আচ্ছা, কোনটা দিয়ে ক্যালকুলেশন করবো, এটা দিয়ে না এটা দিয়ে? এটা দিয়ে করবো, কারণ এর এই ব্লকের ওজন আমরা জানি। তো আমরা এখন পি ব্লকের জন্য ক্যালকুলেশনটা করে ফেলি। তাহলে আমরা এখন লিখি যে ফর পি ব্লক, ফর পি ব্লক এর জন্য আমরা এখন ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনে তো আমরা হচ্ছে মেইনলি আমার এখান থেকে টি বের করতে হবে, এই পি ব্লক থেকে টিটা বের করতে হবে, কারণ এই টিটা এখানে কাজে লাগবে। তো টি বের করতে হবে। এনিওয়ে, তো আমরা প্রতিক্রিয়া বল বের করি না আগে। কেন প্রতিক্রিয়া বল আগে বের করছি বুঝতে পারবা। তো প্রতিক্রিয়া বের করার জন্য সামেশন এফ ওয়াই আমরা আগে করব, বা আর কাজ করছে ওপরের দিকে, মানে এবার এর উপাংশ দুইটা। আমার মনে হয় এইগুলার এখন নতুন করে বোঝানো কোনো কিছু নাই, জাস্ট এখন করে গেলে বুঝতে পারবা। তাহলে 50-এর উলম্বিক উপাংশ কাজ করছে নিচের দিকে, তাহলে 50 cos 30 ডিগ্রি। এবার আর কি বল কাজ করছে এখানে উলম্বিক? না, আর কোনো উলম্বিক বল কাজ করছে না। তাহলে এখান থেকে আমরা আর সমান কি লিখতে পারি? 50 cos 30 ডিগ্রি। তো 50 cos 30 ডিগ্রি একটা ভ্যালু পাবো নিশ্চয়ই আমরা। তো 50 cos 30 ডিগ্রি ভ্যালু যে আমরা যে পাচ্ছি, তো আমরা এখান থেকে আর এর ভ্যালু পেলাম 43.3। তাহলে এখন আমরা আর এর ভ্যালুটা পেয়ে গেছি। এবার আমরা কি করবো? সামেশন এফ করব, সামেশন এফ করব। আসলে ফ্রিকশনের যে অঙ্কগুলো সবগুলোতেই সামেশন এফ ওয়াই আগে করলে অঙ্কটা সুবিধা হয়। বাট আমি আগের যে অঙ্কটা করালাম ওই অঙ্কটা ক্ষেত্রে আসলে সামেশন এফ টা আগে করা উচিত, তাহলে অঙ্কের ক্যালকুলেশনটা ছোট হয়। ওই অঙ্ক ব্যতীত যে কোনো অঙ্কের ক্ষেত্রে ফ্রিকশনের সামেশন এফ ওয়াইটা করাটা আগে সব থেকে উত্তম। এনিওয়ে, তাহলে এখন আমরা সামেশন এফ করছি। ডান দিকে বল কাজ করছে কি টি প্লাস এফএস কাজ করছে। তো আমরা এফএস না লিখে একবারে মিউএস আর লিখে দিলাম, হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এখানে দেখো দুইটা আর, তো আমরা এটাকে দিলাম R1, এটাকে দিলাম R2, তাহলে এটাকে আমরা বলছি R1, মিউএস R1। মানে এখানে এফএস হতো, হ্যাঁ, টি প্লাস এফএস হতো, এফএস না লিখে আমরা মিউএস ইন্টু R1 লিখেছি। এরপরে এই বলটা কাজ করছে বাম দিকে -50 সাইন সাইন 30 ডিগ্রি। এই জায়গা থেকে দেখো আমরা টি লিখলাম প্লাস মিউএসের ভ্যালু জানি 0.3 ইন্টু R1 এর ভ্যালু কিন্তু আমরা পেয়েছি 43.3 প্লাস 50, মানে এর ভ্যালু হবে 25 আর কি, 50 সাইন 30 ডিগ্রির ভ্যালু হবে 25। তাহলে এই জায়গা থেকে কিন্তু আমরা খুব সহজে কিন্তু টি এর ভ্যালুটা পেয়ে যাব। তো টি এর ভ্যালু এখানে কত আসছে? টি এর ভ্যালু আসছে হলো 12 কেজি। টি এর ভ্যালু আসছে হলো আমাদের এখানে 12 কেজি। এনিওয়ে দেখো, তাহলে আমরা এখানে টি এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমরা এই ব্লক নিয়ে কাজ করতে পারি, কারণ এখানেও যেটি এখানেও সেইটি। তাহলে এই ব্লক নিয়ে এখন কাজ করি। দেখো আমরা টি এর ভ্যালু কত পেয়েছি? 12। তো আমরা এখানে লিখি 12। তার মানে এখন কিন্তু আমরা এই ব্লকের এই টি এর ভ্যালুটা জানি। এবার আমরা আসো এই ব্লক নিয়ে কাজ করে ফেলি। এই দুইটা অংশ থাকবে, এই একটা অংশ, এই একটা অংশ। তাহলে এই ব্লক নিয়ে যদি কাজ করি তাহলে এখন আমরা লিখব ফর কিউ ব্লক, ফর কিউ ব্লক। এখন আমরা কিউ ব্লক নিয়ে কাজ করছি। তো কিউ ব্লক নিয়ে কাজ করতে যে আমরা প্রথমে আমরা কি করব? সামেশন এফ আই করব। তো সামেশন এফ আই ইকুয়াল টু 0, বা আর কাজ করছে কোন দিকে? উপরের দিকে, মানে ওয়াই অক্ষের ওপর দিকে বলছে পজিটিভ, নিচের দিকে বলছে নেগেটিভ। এখানেও উপর দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। এনিওয়ে, তো আর কাজ করছে উপর দিকে পজিটিভ, আর মাইনাস এই যে উলম্বিক উপাংশ, এই ডাব্লু কিউ এর উলম্বিক উপাংশ কাজ করছে কোন দিকে? নিচের দিকে। তাহলে ডাব্লু কিউ এর উলম্বিক উপাংশ কাজ করছে নিচের দিকে, আমরা বললাম। তাহলে মাইনাস ডাব্লু কিউ। আচ্ছা, কোন আছে কার সাথে বলো তো? এই ব্যাপারটা একটু খেয়াল করে দেখো। কোন আছে হচ্ছে, সরি আমরা, হ্যাঁ, ডাব্লু কিউ ওয়াই অক্ষের নিচের দিকে কাজ করছে, মানে ডাব্লু কিউ এর উলম্বিক উপাংশ বা ওয়াই অক্ষের উপাংশ কাজ করছে কোন দিকে? এই দিকে, মানে ওয়াই অক্ষের নিচের দিকে। তাহলে এটা হবে মাইনাস। তো এই বড় বড় উপাংশের ভ্যালু কত হবে? দেখো তো কোন আছে কার সাথে? আমরা এটা কোন অক্ষের উপাংশ বলছি? ওয়াই অক্ষের উপাংশ বলছি। তাহলে কোন আছে কার সাথে? ওয়াই অক্ষের সাথে। সো এখানে হবে কস 60 ডিগ্রি। আর কোনো বল আছে? দেখো তো, ওয়াই অক্ষ বরাবর একটা বল আছে আর একটা বল আছে, সরি একটা বল আছে, একটা বল আছে। আর কোনো বল আছে? নাই। এগুলো তো সব এক্স অক্ষ বরাবর বল। ইকুয়াল টু 0, বা আর সমান আমরা এখান থেকে পেয়ে গেলাম কত? ডাব্লু কিউ কস 60 ডিগ্রি। ঠিক আছে, আর আমরা এখানে রেখে দিলাম। এবার আমরা কি করব? সামেশন এফ এর কাজ করব। ডান দিকের বলগুলোকে বলছি আমরা পজিটিভ। তো ডান দিকে বল যদি পজিটিভ বলি, ডান দিক কোনটা? এটা।
তো ডান দিকে কী বল কাজ করছে? Fs2। তো আমরা Fs2 না, আচ্ছা এখানে আমরা বলছি R2, হ্যাঁ, যেহেতু আমরা এখানে R2 বলেছি। আচ্ছা, তো আমরা বলছি কি এক্স অক্ষের ডান দিকে বল কাজ করছে কোনটা? Fs2। তো Fs2কে আমরা বলছি Fs2 না বলে আমরা একবারে বললাম μs R2 ক্যালকুলেশন শুরু করার জন্য। তারপর আরও একটা বল কাজ করছে ডান দিকে, কোনটা? এই WQ এর উলম্বিক উপাংশ। তো WQ এর উলম্বিক উপাংশটাকে আমরা বলছি কি WQ এর উলম্বিক উপাংশ, সরি এক্স অক্ষের উপাংশ। এক্স অক্ষের উপাংশ দেখো কোন আছে? ওয়াই অক্ষের সাথে, তাহলে অবশ্যই এটা সাইন হবে। WQ সাইন 60 ডিগ্রি। এক্স অক্ষের ডান দিকে আর বল কাজ করছে না, বাম দিকে কাজ করছে। বাম দিকে কি কাজ করছে? টি কাজ করছে। তো টি এর ভ্যালু কত? 12। ওকে, μs এর ভ্যালু আমরা জানি 0.3। তো R2 এর ভ্যালু তো আমরা এখানে পেলাম WQ cos 60 ডিগ্রি মাইনাস কে থাকলো WQ সাইন 60 ডিগ্রি মাইনাস 12। আচ্ছা, এই জায়গায় দেখো তো শুধু WQ আননোন না, শুধুমাত্র WQ আননোন। এবার তুমি ক্যালকুলেটর সলভ ফাংশন ইউজ করো। তো সলভ ফাংশন ইউজ করে এখান থেকে তুমি দেখো সরাসরি তুমি WQ এর ভ্যালুটা পেয়ে যাবা। তো WQ এর ভ্যালু ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে আসতে হচ্ছে, একটু দেখি কত আসছে। WQ এর ভ্যালু আসছে 11.8। এখানে একটা ব্যাপার একটু ক্লিয়ার করতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে আমরা 11.8 কেজি WQ এর পরিমাণ পেলাম, কিউ বলের পরিমাণ, এটা অ্যান্সার ঠিক আছে। সাথে আমাদের আরও কিছু ক্যালকুলেশন বাকি আছে, বলবো সেটা কী ক্যালকুলেশন। এই যে দেখো আমরা এই WQ পরিমাণ বের করলাম কি ধরে? পি ব্লকটা নিচের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, কিউ ব্লক উপরের দিকে ওঠার চেষ্টা করছে, এটা ধরে করলাম, তাই না? একটু ডিপলি একটু চিন্তা করে দেখো এখানে যে পি ব্লক নিচের দিকে যাওয়ার চেষ্টা করছে, কিউ ব্লক উপরের দিকে ওঠার চেষ্টা করছে। কোন সময় হতে পারে ঘটনাটা? কখন হতে পারে? দেখো, যখন কিউ ব্লকের ওজনের পরিমাণটা একটু কম, তখন কিউ ব্লকের ওজনের পরিমাণ যদি মিনিমাম হয়, মানে মনে করো আমার এই দুটোকে সাম্যাবস্থায় রাখতে হবে। তো সাম্যাবস্থায় রাখার জন্য কিউ ব্লকের ওজনের পরিমাণ যদি মিনিমামটা যদি হয়, তখন পি ব্লকটা নিচের দিকে যখন আসার চেষ্টা করবে, কিউ ব্লক ওপরের দিকে ওঠার চেষ্টা করবে। কারণ পি ব্লকের ওজনটা কিউ ব্লকের পরিমাণের থেকে বেশি। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা এই যে এতক্ষণ ধরে যে ক্যালকুলেশন করলাম, কি ধরে করলাম? পি ব্লক নিচের দিকে আসার চেষ্টা করছে, সাথে সাথে কিউ ব্লককে ওপরের দিকে তুলে নিয়ে আসার চেষ্টা করছে। এটা কখন করবে? যখন পি ব্লকের ওজনটা অনেক বেশি কিন্তু কিউ ব্লকের ওজনটা খুবই কম। তখন কিউ ব্লকের ওজন কম বলেই তো পি ব্লক নিচের দিকে আসার চেষ্টা করছে, কিউ ব্লক ওপরের দিকে উঠে আসছে। এখানে ব্যাপারটাকে একটু ডিপলি ভাবো যে যদি এটাকে আমরা বলছিলাম হচ্ছে পি ব্লক আর এটাকে বলছিলাম কিউ ব্লক। একটু ডিপলি এখানে চিন্তা করে দেখো, যদি এখানে যদি পি ব্লকের ওজন আর কিউ ব্লকের ওজন যদি সমান থাকতো, আবার এখানে যে পরিমাণ কোণ আছে এখানেও ঠিক সেই পরিমাণ কোণ আছে, এখানেও 30 ডিগ্রি আছে, এখানেও 30 ডিগ্রি আছে, আবার আর পি ব্লকের ওজনও যা কিউ ব্লকের ওজনও তা, তখন তো আমরা স্বাভাবিক অবস্থায় বুঝতে পারতাম এরা সাম্য অবস্থায়। কারণ পি ব্লক এদিকে যে পরিমাণ বলে টানবে, কিউ ব্লক এদিকে ঠিক সেই পরিমাণ বলে টানবে। ইভেন শুধু সেই পরিমাণ বলে টানার ব্যাপারটাই না, মানে পি ব্লক এদিকে আসার যে পরিমাণ চেষ্টা করবে, কিউ ব্লকও ঠিক এদিকে আসার সেই পরিমাণ চেষ্টা করবে সেই সময়। বাট আমরা তো মানে প্রশ্নে কিন্তু এমন কোনো কন্ডিশন বলেনি এই দুটো ব্লকের ওজনও সমান আবার এই দুটো কোণও সমান, এমন কিন্তু কন্ডিশন বলেনি। তো সেই ক্ষেত্রে দেখো এখানে যে যদি পি ব্লকের ওজনের পরিমাণ, মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটো ব্লক, মানে এমন না যে পি ব্লক নিচের দিকে আসার সময় কিউ ব্লকে টেনে নিয়ে নিচে চলে আসবে, পি ব্লক যেখানে আছে এখানে থাকবে। কিন্তু সে যদি কিউ ব্লকের ওজনের পরিমাণ যদি খুবই কম হয়, তাহলে পি ব্লক নিচের দিকে যাওয়ার প্রবণতা দেখাবে, কারণ কিউ ব্লক এদিকে যাওয়ার প্রবণতা যা দেখাবে তার থেকে পি ব্লক বেশি পরিমাণে এদিকে যাওয়ার প্রবণতা দেখাবে। আমার কথা নিশ্চয়ই বুঝছো যে কিউ ব্লকের ওজনের পরিমাণ যদি কম থাকে, তাহলে পি ব্লক এদিকে যাওয়ার প্রবণতা, মানে কিউ ব্লকের ওজনটা যদি মিনিমাম হয়, তাহলে পি ব্লক এদিকে যাওয়ার প্রবণতা যে পরিমাণ দেখাবে তার থেকে কিউ ব্লক এদিকে আসার প্রবণতাটা কম দেখাবে, যার ফলশ্রুতিতে পি ব্লক এদিকে যাওয়ার প্রবণতাটাই বেশি দেখাবে, আর কিউ ব্লক ওপর দিকেও ওঠার চেষ্টা করবে। এটা কখন? যখন কিউ ব্লকের পরিমাণ মিনিমাম, কিউ ব্লকের ওজনের পরিমাণ। বাট যদি এমন হয় কিউ ব্লকের ওজনের পরিমাণ ম্যাক্সিমাম, তখন কী হবে জানো? তখন কিউ ব্লকের ওজনের পরিমাণ যখন ম্যাক্সিমাম, তখন পি ব্লক এদিকে আসার চেষ্টা করলেও কিউ ব্লক এদিকে যাবে না। যখন কিউ ব্লকের ওজনের পরিমাণ যখন ম্যাক্সিমাম, তখন পি ব্লক এদিকে আসার চেষ্টা করে কোনো পার পাবে না, তখন আর এদিকে আসার চেষ্টা করেও তার কোনো লাভ হবে না, কারণ কিউ ব্লকের ওজনের পরিমাণ তখন ম্যাক্সিমাম। কিউ ব্লক কী করবে? নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং পি ব্লকে ওপরের দিকে উঠে নিয়ে আসার চেষ্টা করবে, উল্টা ঘটনা ঘটবে। আমরা এখানে যে ম্যাথটা সলিউশন করেছি,
এই ম্যাথটাতে পি ব্লক নিচের দিকে আসার চেষ্টা করছে এবং কিউ ব্লক ওপর দিকে ওঠার চেষ্টা করছে। কখন? যখন কিউ ব্লকের ওজনের পরিমাণ মিনিমাম। আর যদি কিউ ব্লকের ওজনের পরিমাণ যদি ম্যাক্সিমাম থাকে তখন কিউ ব্লক এদিকে আসার চেষ্টা করবে, আর তখন পি ব্লক ওপর দিকে উঠে আসার চেষ্টা করবে। পি ব্লক তখন ওপর দিকে উঠে আসার চেষ্টা করবে। তো আমরা এতক্ষণ ধরে যে ক্যালকুলেশন করলাম এটা কিউ মিনিমামের জন্য। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যদি এরকম টাইপের অঙ্ক আসে তাহলে কি আমাদের দুটোই বের করতে হবে? কিউ মিনিমাম, এই ব্লকের ওজন মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই বের করতে হবে? হ্যাঁ, দুটোই বের করতে হবে। যদি প্রশ্নে যদি বলে যে জাস্ট সাম্য অবস্থার জন্য ডাব্লু কিউ এর পরিমাণ কত, তাহলে তোমাকে দুটোই করতে হবে। আর যদি বলে যে এই ডাব্লু কিউ এর পরিমাণ সর্বনিম্ন কত হলে ব্লকটি সাম্য অবস্থায় থাকবে, তখন শুধু এটা ক্যালকুলেশন করলে যথেষ্ট। আর যদি তোমাকে বলে ডাব্লু কিউ এর পরিমাণ সর্বোচ্চ কত হলে ব্লকদের সাম্য অবস্থায় থাকবে, তখন তোমাকে ম্যাক্সিমাম এটা বের করতে হবে, যেটা আমরা এখনও বের করিনি, করবো। তাহলে এখন আমরা ম্যাক্সিমামটা করে ফেলি। আচ্ছা, ম্যাক্সিমামটা যখন করবো তখন কি খুব বেশি চেঞ্জ হবে? খুব বেশি কিন্তু চেঞ্জ হবে না। কি হবে? যখন কিউ এর পরিমাণ যখন ম্যাক্সিমাম হবে তখন কিউ ব্লক কোন দিকে যাচ্ছে? এদিকে যাওয়ার চেষ্টা করবে। তো কিউ ব্লক যদি এদিকে যাওয়ার চেষ্টা করে তখন ঘর্ষণ বল কোন দিকে হবে? কিউ ব্লকের এদিকে হবে। আগে দিয়েছিলাম এদিকে, কিন্তু এখন হবে কোন দিকে? এদিকে, উল্টে যাবে ঘর্ষণ বল। আর কিউ ব্লক যখন নিচের দিকে আসার চেষ্টা করবে, পি ব্লকও তখন ওপরে ওঠার চেষ্টা করবে, তখন পি ব্লকের ঘর্ষণ বল হবে কোন দিকে? এদিকে, কারণ পি ব্লক তখন ওপর দিকে ওঠার চেষ্টা করছে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো, তখন ঘর্ষণ বল হবে এদিকে। তার মানে আমরা কিউ মিনিমাম বের করার সময় দুটো ব্লকের ঘর্ষণ বল যেদিকে দিয়েছে, এখন কিউ ম্যাক্সিমাম বের করার সময় ঘর্ষণ বলটা জাস্ট উল্টে যাবে, তাছাড়া কিছুই না। জাস্ট উল্টিয়ে নিতে হবে, উল্টে নিয়ে সেমভাবে ক্যালকুলেশন করতে হবে, করলে তোমার অ্যান্সার মিলে যাবে। আমার কথা নিশ্চয়ই বুঝছো। তার মানে এখন বলতে পারো যে ভাইয়া তাহলে তো আবার এত বড় ক্যালকুলেশন করতে হবে। না, তোমার এত বড় ক্যালকুলেশন করতে হবে না। কেন? কারণ R1 এবং R2 ভ্যালু তোমাকে নতুন করে বের করতে হবে না। এখানে যা বের করেছে তাই হবে। ঘর্ষণ বলের সাথে মানে এই যে এই FS1 FS2-র সাথে এই প্রতিক্রিয়া বলের কোনো সম্পর্ক নাই। মানে প্রতিক্রিয়া বল বের করার ক্ষেত্রে কোনো সম্পর্ক নাই। প্রতিক্রিয়া বলের সাথে সম্পর্ক অবশ্যই রয়েছে, কারণ প্রতিক্রিয়া বলের সাথে তো ঘর্ষণ বল বের করা যায় না, আমরা জানি। বাট আমি বলছি প্রতিক্রিয়া বল বের করার ক্ষেত্রে, এই ব্লক জাতীয় অঙ্কের ক্ষেত্রে প্রতিক্রিয়া বল বের করার সময় ঘর্ষণ বল লাগেই না আমাদের। সো ঘর্ষণ বল বামে হলো না ডানে হলো, ওপরে হলো না নিচে হলো, তার উপর প্রতিক্রিয়া বলে কোনো কিছু ডিপেন্ড করবে না। আমার কথা নিশ্চয়ই বুঝছো। মানে এই টাইপের অঙ্কগুলো একদম টোটালি ডিপেন্ড করবে না, ব্যাপারটা বলা ভুল, কারণ কখনো কখনো প্রতিক্রিয়া বল ইনক্লাইনভাবে কাজ করে, সেইগুলোর ক্ষেত্রে আলাদা কথা। এনিওয়ে, আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমাদের আরগুলো বের করা লাগবে না, শুধুমাত্র সামেশন FX-এর কাজটা করতে হবে। এখানে ফ্রি বডিটা আবার আমাদের নতুন করে আঁকাতে হবে, ব্লক নতুন করে আঁকানোর দরকার নেই, জাস্ট ফ্রি বডিটা আঁকাতে হবে নতুন করে। তখন আমাদের কী করতে হবে? শুধুমাত্র এই সামেশনাল FX-এর কাজগুলো, দুটি ব্লকের জন্য সামেশনাল FX-এর কাজটা আমাদের আবার নতুন করে করতে হবে। তাহলে এখন আমরা একটু করে ফেলি। অঙ্কটা করার আগে আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে আমরা এখানে আরেকভাবে তোমাদেরকে ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হচ্ছে, দেখো এই পি ব্লকটা মনে করো নিচে পড়ে যাচ্ছে। তো পি ব্লক যদি পড়ে যায় তাহলে এই তার দিয়ে কী করতে হবে? পি ব্লকটাকে থামাতে হবে এখানে। তো থামাতে হলে মানে থামিয়ে আর কি এখানে হচ্ছে সাম্যাবস্থায় রাখতে হবে। তো সাম্যাবস্থায় রাখার জন্য মনে করো এই বাদ এগুলো জাস্ট এদিকে একটা তুমি টান বল দিচ্ছ, বাদ কোনো ব্লকটক কিছু ছিল না, তুমি এদিকে একটা বল দিচ্ছ, টান বল দিচ্ছ, কোনো কিছু দ্বারা টানছো। তো এই পি ব্লক নিচের দিকে পড়ে যাচ্ছিলো। যদি তুমি এই পি ব্লকে সাম্যাবস্থায় রাখতে চাও তাহলে কী করতে হবে? ফার্স্ট তোমাকে এমন পরিমাণ টি বল দিতে হবে যেন ব্লক নিচের দিকে না পড়ে যায়। আর সেই বলের পরিমাণকে আমরা কী বলি? টি মিনিমাম। মনে করে দেখো, পি ম্যাক্সিমাম আর মিনিমাম বের করে আমরা ম্যাথ করেছিলাম, সেই ম্যাথের বলছি। এই ব্লক এখানে আছে বলে যাবে এই কথাটা, মনে করো শুধুমাত্র এই পি ব্লকই রয়েছে, আর এখানে তুমি একটা কোনো কিছু দ্বারা এখানে একটা টান দিচ্ছ। তো এই ব্লক নিচের দিকে পড়ে যাচ্ছিলো, প্রথমে তোমাকে ব্লকটাকে পড়ার হাত থেকে রক্ষা করতে হবে। তো রক্ষা করার জন্য যে টি বল দেবে সেটা নাম হলো টি মিনিমাম। আর সেই ক্ষেত্রে কী হবে দেখো তো, ব্লক নিচের দিকে, যেহেতু ব্লক নিচের দিকে পড়ার হাত থেকে রক্ষা করতে হবে, তার মধ্যে ব্লক যাওয়ার প্রবণতা দেখাচ্ছিল কোন দিকে? নিচের দিকে। আসার সময় এফ কাজ করবে, এই ফ্রিকশন বল কাজ করবে উপরের দিকে। আর যখন এখানে টি মিনিমাম হবে, আর এই টি বলটা কোন ব্লকের মাধ্যমে আসছে? এই ব্লকের মাধ্যমে আসছে। যখন এখানে টি মিনিমাম হবে তখন এখানেও টি মিনিমাম, আর এখানে টি মিনিমাম মানে ডাব্লু কিউর পরিমাণও মিনিমাম আসবে, কারণ এই ডাব্লু কিউটা তো টোটাল এই টির উপর নির্ভরশীল। আচ্ছা, এটা গেল টি মিনিমাম। এবার মনে করো এই টি মিনিমাম বল দ্বারা আমরা ব্লকটাকে এখানে নিচের দিকে পড়া থেকে রক্ষা করে ফেলেছি। এবার টি মিনিমাম থেকে আমরা বল আস্তে আস্তে বাড়াতে এমন একটা বল পর্যন্ত নিয়ে গেছি যেই বল এর একটু উপরে উঠলে ব্লক উপরের দিকে উঠে যাবে, পি ব্লক উপরের দিকে উঠে যাবে। তো ওই কমপক্ষে যে পরিমাণ বলে ব্লক উপরের দিকে উঠে যায় তার আগ মুহূর্ত পর্যন্ত বলকে আমরা কী বলবো? টি ম্যাক্সিমাম। এই
পি বলটা এখানে সাম্যাবস্থা থাকার জন্য। আর টি ম্যাক্সিমামের ক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে। আর এখানে যখন টি ম্যাক্সিমাম হবে এখানে হবে টি ম্যাক্সিমাম, আর এখানে টি ম্যাক্সিমাম মানে কিউ এর পরিমাণও ম্যাক্সিমাম, আশা করি বুঝছো। যখন আমরা কিউ ম্যাক্সিমাম বের করবো তখন এর ঘর্ষণ বল কাজ করবে এদিকে, আর তখন এর ঘর্ষণ বল কাজ করবে এদিকে, আশা করি বুঝছো। তাহলে এখন আমরা কী করবো? কিউ ম্যাক্সিমামটা বের করে ফেলবো। তো কিউ ম্যাক্সিমাম বের করার জন্য আমরা এখানে পুনরায় আবার ফ্রি বডি দেখাবো। মানে এটা আমি আর কি ইচ্ছা করে রেখেছি, তোমাদের আবার খাতায় নতুন করে এই ব্লক আঁকানো দরকার নেই। জাস্ট এখান থেকে এখানে যে ফ্রি বডিটা এঁকেছে এই ফ্রি বডির শুধুমাত্র ঘর্ষণ বল উল্টে দিবা, উল্টে দিয়ে দুইটা ফ্রি বডি একটু আবার কষ্ট করে আঁকাবা কিউ ম্যাক্সিমামের জন্য। তো আমরা একটু আঁকে ফেলি। জাস্ট কিছুই না, শুধুমাত্র ঘর্ষণ বলটাকে উল্টিয়ে দিয়েছি। তাহলে এখন আমরা শুধুমাত্র আগে বলেছি সামেশনাল এফ ওয়াই করা লাগবে না, কারণ প্রতিক্রিয়া বল ঘর্ষণ বল না উল্টালেও যা উল্টালেও তা। তার মধ্যে শুধুমাত্র আমাদেরকে FS1 আর FS2 কাজটা করতে হবে, সরি সামেশনাল FX-এর কাজ করতে হবে। তাহলে প্রথমে আমরা পি ব্লকের জন্য করি। তো পি ব্লকের জন্য সামেশনাল FX ইকুয়াল টু 0, বা টি কাজ করছে ডান দিকে মানে এক্স অক্ষের ডান দিকে, FS কাজ করছে বাম দিকে। তো FS না বলে আমরা বলবো মিউএস আর মাইনাস 50-এর এক্স অক্ষের উপাংশ কাজ করছে বাম দিকে 50 সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু 0, বা টি ইকুয়াল টু এটাকে টোটালি বাম দিকে নিয়ে আসে, এটাকে যদি বাম দিকে নিয়ে আসে প্লাস হয়ে যায়, প্লাস মিউএস আর হয়। তো মিউএসের ভ্যালু 0.3 ইন্টু আর এর ভ্যালু মানে R1 এর ভ্যালু আমরা এই জায়গা থেকে দেখে নিই। R1 এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম? 43.3। তাহলে আমরা এখানে লিখে দিই 43.3 প্লাস মানে এইগুলোকে একবারে পক্ষান্তর করে এসে বসাচ্ছে এখানে 50 সাইন 30 মানে 25। তাহলে এই জায়গা থেকে দেখো আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাবো। তো টি এর ভ্যালু আসবে হলো 37.99, 37.99 বা আমরা 38 বলতে পারি কেজি। ওকে, এবার আমরা কিউ ব্লকের জন্য সামেশনাল এফএক্স করব। ডান দিকে পজিটিভ বা 0। তো কিউ ব্লকের জন্য আমরা বলছি এক্স অক্ষের ডান দিক বলতে কোনটা? এটা। তো আমরা এর দুইটো অংশ পাচ্ছি, ভাগ করে নিই দুইটো অংশকে। ডান দিক কোনটা? এটা। তো এই এক্স অক্ষের ডান দিক বরাবর অংশ ডাব্লু কিউ রয়েছে, ডাব্লু কিউ সাইন 60 ডিগ্রি এক্স অক্ষে, যেহেতু কোন এক্স অক্ষের সাথে নাই ওয়াই অক্ষের সাথে আছে তাই এক্স অক্ষ বরাবর অংশ সাইন। এবার এটা আছে বাম দিকে এক্স অক্ষের সো নেগেটিভ, FS না লিখে আমরা মিউএস R2 লিখে, FS না লিখে আমরা মিউএস R2 লিখলাম সরাসরি। তারপর মাইনাস টি, তো টি এর ভ্যালু তো পেয়ে গেছি 37.99 আমরা পেয়ে গেছি এখন এখানে ইকুয়াল টু 0, বা ডাব্লু কিউ সাইন 60 ডিগ্রি মাইনাস মিউএসের ভ্যালু কত? 0.3। তো R2-র ভ্যালু কত? আমরা এই জায়গা থেকে R2-র ভ্যালু আমরা দেখে ফেলি। R2-র ভ্যালু ডাব্লু কিউ কস 60 ডিগ্রি, তাহলে আমরা এখানে লিখে ফেলি ডাব্লু কিউ কস 60 ডিগ্রি মাইনাস 37.99। তো এবার এখান থেকে তুমি সলভ ফাংশন ইউজ করো, শুধুমাত্র ডাব্লু কিউ আননোন, সলভ ফাংশন ইউজ করে তুমি ডাব্লু কিউ এর ভ্যালু পেয়ে যাবে। ডাব্লু কিউ এর ভ্যালু আসবে 53.05 কেজি। এটাই হলো ডাব্লু কিউ মিনিমাম। তো এখানে যে লিমিটেশন পেলাম আমরা ডাব্লু কিউ, সরি এটা হলো ডাব্লু কিউ ম্যাক্সিমাম, এটা হলো মিনিমাম, এটা ম্যাক্সিমাম। দেখো মিনিমাম ম্যাক্সিমামের এটা দ্বারা আসলে কী বোঝাচ্ছে? তো ডাব্লু কিউ এর ভ্যালু মিনিমাম 11.8 থেকে যদি কম হয়ে যায় তাহলে পি ব্লক এদিকে কী করবে? কিউ ব্লককে নিয়ে এদিকে পড়ে যাবে। ডাব্লু কিউ এর ভ্যালু যদি, কারণ আমরা ডাব্লু কিউ মিনিমাম কখন পেয়েছি? যখন পি ব্লক এদিকে আসার প্রবণতা দেখিয়েছে, এদিকে আসার প্রবণতা যখন দেখিয়েছে তখন আমরা পেয়েছি ডাব্লু কিউ এর ভ্যালু 11.8 মানে মিনিমাম। তো পি ব্লক যখন নিচের দিকে আসার প্রবণতা দেখেছে তখন ডাব্লু পি এর ভ্যালু এই কিউ ব্লকের ওজন 11.8 থেকে যদি কম হতো তাহলে পি ব্লক নিচের দিকে চলে আসতো, সাথে কিউ ব্লকও উপরে উঠে আসতো, যার ফলে সাম্যাবস্থা থাকতো না। আর ডাব্লু কিউ ম্যাক্সিমাম দ্বারা বোঝানো হচ্ছে 53.05, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে ডাব্লু কিউ এর ভ্যালু 53.5 এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে পারে এই কিউ ব্লকটা নিচের দিকে চলে আসবে, সাথে পি ব্লক সহ নিয়ে চলে আসবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। অনেক মজাদার অঙ্ক আর কি এটা থেকে অনেক কিছু বেসিক ক্লিয়ার হওয়ার মতো অঙ্ক। আশা করি বুঝছো অঙ্কটা। তো আজকের মতো ক্লাস এতটুকুই, ভালো থেকো, সুস্থ থাকো।